দ্বিতীয় বর্ষের মেয়েরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লেখাপড়া কি কিছু করছো? হুম, অচিরেই কিন্তু প্রতিষ্ঠান খুলে দিবে এবং তোমাদের পরীক্ষার রুটিন এগুলো দিয়ে দিবে। আর তোমরা এত সমস্যার মধ্যেও সরকার তোমাদের জন্য যেভাবে ভেবেছেন যে তোমরা যেন পরীক্ষাটা ঠিকঠাক মতো করে দিতে পারো, সেজন্য ওনারা তোমাদের সিলেবাস কমিয়ে দিয়েছেন। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। কাজেই অল্প পড়াশোনা করেও বা অল্প বিষয়ের উপরে ভালো করে গুরুত্ব দিলেও তোমরা কিন্তু খুব সহজে একটা ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমরা আশা করি। সেই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর এখন তো আসলে প্রতিষ্ঠানও খোলা নয়, অনেক অবসর তোমাদের। পড়াশোনা করাটাই ছাড়া আর তো আসলে অন্য কোনো কাজ আমি তোমাদের দেখি না, ঠিক আছে? অন্য কিছু করা দরকারও নাই। এই সময়টা একটু কাজে লাগাও, পড়াশোনা করো। আমরা পড়ছিলাম প্রকল্পের চ্যাপ্টারটা, দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। তো ওখানে অল্প আমাদের কিছু পড়া হয়েছে, আর একটু বাকি আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকল্পের প্রমাণ। প্রকল্পের প্রমাণও কিন্তু আমরা খুব অল্প সময় আগে এটা আমরা শেষ করেছিলাম এই চ্যাপ্টারটা। আমরা আবার এটাতে রিপিটে চলে আসছি খুব তাড়াতাড়ি। কাজে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমাদের ভালো মতোই পড়া আছে। মনেও থাকার কথা, যেহেতু অনেক আগে আমি এটা শেষ করিনি, এটা আমরা কিছুদিন আগেই শেষ করেছি। সেজন্য আমি একটু দ্রুত এটা তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রকল্প, আমরা জানি প্রকল্প মানে হচ্ছে আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে 50-50। অর্থাৎ যেহেতু এটা আনুমানিক ধারণা, আমরা নিজেরাই মনে হয় দিয়ে শুরু করি যে মনে হয় এটা বা মনে হয় ওইটা, তখনই কিন্তু বোঝা যায় যে এটি একটি চূড়ান্ত সত্য নয়। এটি চূড়ান্ত সত্যকে পাওয়ার একটি সম্ভাবনা বা ক্ষেত্র বিশেষ। সেই জন্য কী করতে হয়, প্রকল্প আকারে যা তৈরি হয় বা প্রকল্প আকারে যা বলা হয় সেটাকে কী করতে হয়, যাচাই বাছাইয়ের পর্যায়ে বা পরীক্ষা নিরীক্ষা যে স্তরগুলো সেগুলো অতিক্রম করতে হয়। এই প্রক্রিয়াগুলোর ভিতর দিয়ে যেতে হয় এবং তাকে প্রমাণ দিতে হয় যে প্রকল্পটি সত্য বা মিথ্যা। তো আজকে আমরা প্রকল্পের প্রমাণ পড়ব। প্রকল্পের প্রমাণের প্রথমটাই হচ্ছে যাচাইকরণ। যাচাইকরণ দুইভাবে হতে পারে, প্রত্যক্ষ আর পরোক্ষ, সরাসরিভাবে কিংবা ভিন্ন উপায়ে। প্রত্যক্ষ প্রমাণ তোমরা জানো, প্রত্যক্ষ প্রমাণ সাধারণত পরীক্ষণ আর নিরীক্ষণ, এই দুইটি উপায় হয়ে থাকে। নিরীক্ষণ হচ্ছে ঘটনা দেখে বাস্তবে যা ঘটে সেটাকে যেভাবে ঘটছে সেটার তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটাকে যাচাই করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। যেমন একসময় দেখা যাচ্ছিল যে বুধ গ্রহ কী হয়, একটা তার কক্ষপথে পরিদর্শন করার সময় একটা জায়গায় এসে সে সামান্য বেঁকে যায় এবং এর থেকে একটা প্রকল্প তৈরি করা হলো যে মনে হয় এখানে অন্য কোনো গ্রহ উপগ্রহ কিছু থাকতে পারে, যার কারণে সে তার পথে পরিভ্রমণকালে একটা জায়গায় এসে সে বেঁকে যাচ্ছে। এরপর তোমার শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেল যে হ্যাঁ, ওখানে অন্য আরেকটি উপগ্রহ বা গ্রহ আছে, যার কারণে সেটি বেঁকে যাচ্ছে এবং এরপরেই সেখানে নেপচুন গ্রহের কি হয়, আবিষ্কার হয়। তাহলে এটি হচ্ছে তোমার এই যে প্রকল্পটি তৈরি হয়েছিল যে মনে হয় এখানে অন্য কোনো গ্রহ বা উপগ্রহ আছে, এই প্রকল্পটি কি করা হলো, নিরীক্ষণের মাধ্যমে যাচাই করে এর সত্যতা প্রমাণ করা হলো। আর আরেকটা হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ অর্থাৎ কোনো বিষয় বা বস্তুকে যদি আমরা পরীক্ষণাগারে পরীক্ষা করে যাচাই করে দেখতে পারি তাহলে সেটি হচ্ছে পরীক্ষণের মাধ্যমে যাচাইকৃত প্রকল্প, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি পরোক্ষ প্রমাণ। পরোক্ষ প্রমাণ হচ্ছে যেগুলি সরাসরি নিরীক্ষণ বা পরীক্ষণে করা যায় না, তাহলে সেগুলোকে কী করতে হবে, ভিন্ন কোনো উপায় বা প্রক্রিয়ায় কী করতে হবে, যাচাই করতে হবে। এই ভিন্ন বা পরোক্ষ যে প্রক্রিয়াগুলো তার মধ্যে প্রথমটা হচ্ছে আরোহমূলক যাচাইকরণ। আরোহমূলক যাচাইকরণ মানে হচ্ছে কোনো একটি বিষয়কে জানার পরে সে বিষয়টি
কার্যকারিতা বা উদাহরণ সংগ্রহ করে যদি আমরা সেটাকে যাচাই করতে পারি তাহলে এটি পরোক্ষভাবে প্রমাণিত হবে। যেমন বলা হয় যে বায়ুর যে চাপ আছে, বিভিন্ন স্তরে বায়ুর চাপ বিভিন্ন রকম, ঠিক আছে, বায়ুর চাপ বিভিন্ন স্তরে বিভিন্ন রকম। তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, একটি পারদ যন্ত্রকে বায়ুর বিভিন্ন স্তরে নিয়ে যেয়ে দেখা গেল যে হ্যাঁ এই পারদটি বায়ুর চাপের অনুযায়ী এক এক জায়গায় এর পারদের ওঠানামা এক এক রকম হচ্ছে। অর্থাৎ নিচে সর্বোচ্চ, এরপর যত উপরের দিকে উঠতে থাকবো, যেহেতু উপরের দিকে তোমার বায়ুর চাপ কমতে থাকে সেই জন্য পারদের যে এটি ওঠানামার যে বিষয়টি সেটি আস্তে আস্তে কমতে থাকবে। এভাবেই পরোক্ষভাবে প্রমাণিত হয় যে বায়ুর যে চাপ সেটি বিভিন্ন স্তরে বিভিন্ন রকম, ঠিক আছে। আচ্ছা, পরোক্ষ প্রমাণের আরেকটি হচ্ছে তোমার ঘটনা সংকলন। ঘটনা সংকলনের মধ্যে দেখা যায় যে কিছু কিছু ঘটনা এরকম আছে যে সেগুলোর অস্তিত্ব, মানে সেগুলি এত সূক্ষ্ম যে এদের অস্তিত্ব হয়তো ওইভাবে প্রমাণ করা যাচ্ছে না, কিন্তু আমরা জানি যে বিষয়টা বাস্তব। তখন কি করতে হবে, তখন যেমন ধরো তোমার এখানে বলা হয়েছে পরমাণুর গঠন এত সূক্ষ্ম যে এটাকে ঠিক সরাসরি নিরীক্ষণ বা পরীক্ষণে এভাবে আমরা করতে পারবো না। তখন আমরা কি করব, পরমাণুর অস্তিত্ব আছে স্বীকার করে নিলে যে যে ঘটনাকে ব্যাখ্যা করা যায়, কিংবা পরমাণুর অস্তিত্ব নেই বললে যে সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করা যায় না সেই ঘটনাগুলোকে আমরা সংকলিত করে তারপর প্রমাণ করব যে হ্যাঁ পরমাণুর অস্তিত্বশীল বা পরমাণুর অস্তিত্ব রয়েছে। আচ্ছা, ব্যাখ্যা করার বা প্রকল্পকে প্রমাণ করার পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে এটাকে ব্যাখ্যাযোগ্য হতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য কোনো প্রকল্প তৈরি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন সেটি ঘটনার পর্যাপ্ত ব্যাখ্যা দিতে পারে কিংবা সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। সম্পূর্ণটা যদি প্রথমে সম্ভব না হয় তারপরেও চেষ্টা করতে হবে সর্বোচ্চ একটা ব্যাখ্যা দাঁড় করাতে, কারণ ঘটনা আমরা ব্যাখ্যার দাবি জানাচ্ছি এবং ব্যাখ্যার দাবি জানাচ্ছি এর প্রেক্ষিতে আমরা কি করছি, প্রকল্প আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এই যে ব্যাখ্যাদান, এই ব্যাখ্যাদানটা কি করতে হবে, সর্বোচ্চ দিতে হবে। অর্থাৎ ঘটনাটা যেন ব্যাখ্যাযোগ্য হয় এবং ব্যাখ্যাটি যেন পর্যাপ্ত হয়, তাহলেই প্রকল্পকে প্রমাণ করা যাবে। যে প্রকল্প যত বেশি পর্যাপ্তভাবে ঘটনাকে ব্যাখ্যা দিতে পারবে সেই প্রকল্পটি তত বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এটা তাহলে আমাদের আগের পড়া ছিল, এটা তো বোঝা গেল। ওকে, এরপর আমরা যাই সর্বশেষটা হচ্ছে তোমার এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে তোমার প্রকল্পকে অনন্য বা মৌলিক হতে হবে। আমরা জানি যে যেহেতু প্রকল্প আনুমানিক ধারণা থাকে, অনেক সময় কোনো একটি বিষয় সম্পর্কে প্রকল্প তৈরি করতে গেলে একাধিক প্রকল্প তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে, সে হয়তো বলছে না এটা, আরেকজন বলছে না এটা। এরকম কোনো একটি বিষয়বস্তুকে ব্যাখ্যা বা কোনো ঘটনার কার্যকারণ আবিষ্কার করার ক্ষেত্রে একাধিক প্রকল্প তৈরি হয়ে যেতে পারে, কিন্তু আমরা জানি যে একাধিক প্রকল্প কখনো একই সাথে সত্য হতে পারে না, কারণ একটা কাজের পেছনে একটা কারণই থাকতে পারে। সেজন্য প্রকল্প হিসাবে আমরা যা তৈরি করব সেই প্রকল্পের মধ্যে যেন একটি অনন্য ক্ষমতা থাকতে পারে, যাতে করে সে অন্যান্য প্রকল্পকে মিথ্যা প্রতিপন্ন করে বা বর্জন করে নিজে অনন্যতা গুণ অর্জন করতে পারে। সেজন্য বলা হয়েছে প্রকল্পকে কি করতে হবে, অনন্য ক্ষমতা বা অনন্য হতে হবে, অনন্য ক্ষমতার অধিকারী হতে হবে, যাতে করে সে তার পাশাপাশি প্রস্তুতকৃত আরও অন্যান্য প্রকল্পগুলো থেকে নিজেকে অনন্যতায় স্থাপন করতে পারে এবং অন্যান্য প্রকল্পগুলোকে কি করতে পারে, বর্জন বা বর্জনযোগ্য করে দিতে পারে। এই ক্ষেত্রে 2টি উপায়ে আমরা এই কাজটি করতে পারি। চরম দৃষ্টান্ত সাহায্যে। চরম দৃষ্টান্ত 2ভাবে আসতে পারে, একটা হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে। সেই হিসাবে আমরা 2 ধরনের চরম দৃষ্টান্ত পাই, একটা হচ্ছে নিরীক্ষণ থেকে প্রাপ্ত চরম দৃষ্টান্ত, আরেকটা হচ্ছে পরীক্ষণ থেকে প্রাপ্ত চরম দৃষ্টান্ত। অর্থাৎ একাধিক প্রকল্প যদি তৈরিই হয়ে যায়
সেই ক্ষেত্রে ঘটনাটা যদি হয় প্রাকৃতিক, তাহলে সেখানে আমাকে নিরীক্ষণ থেকে প্রাপ্ত একটি চরম দৃষ্টান্ত গ্রহণ করতে হবে। যেমন আমাদের একটা উদাহরণ ছিল, ওই যে যদি বাসায় চুরি হলো, কে চুরি করেছে এরকম করতে যে দেখা গেলো যে 3-4 জনকে সন্দেহের তালিকায় রাখা হলো। এরপরে দেখা গেল যে জায়গাটা থেকে চুরি হয়েছিল ঠিক ওইখানে একটা পায়ের ছাপ পাওয়া গেল। তখন কি করা হবে, যে কয়জনকে আমরা সন্দেহের তালিকায় রেখেছিলাম তাদের পায়ের সাথে মিলিয়ে দিয়ে যার পায়ের সাথে মিলে যাবে ছাপটি, আমরা বলবো যে এটাই হচ্ছে সে যে জিনিসটি চুরি করেছে। এবং এই ক্ষেত্রে আমাদের কি করেছে, ওই একাধিক সন্দেহভাজন থেকে একজনকে খুঁজে নিতে সাহায্য করেছে পায়ের ছাপটি। ঠিক আছে, একটি স্বাভাবিকভাবে যে পায়ের ছাপটি পড়েছিল, সেজন্য এটি হচ্ছে নিরীক্ষণ থেকে প্রাপ্ত সংকট উত্তরক দৃষ্টান্ত। কারণ এই দৃষ্টান্তটি আমাকে কি করেছে, এই সংকট থেকে উত্তরণ বা মুক্তি দিয়েছে। আরেকটা হতে পারে পরীক্ষণ থেকে প্রাপ্ত সংকট উত্তরক দৃষ্টান্ত। যেমন ধরো দুইটা গ্যাস জারে গ্যাস আছে, আমরা ঠিক বুঝতে পারছি না কোনটার মধ্যে হাইড্রোজেন আর কোনটার মধ্যে অক্সিজেন। কারণ গ্যাস আমরা জানি গ্যাসের বর্ণহীন, গন্ধহীন, আর যেহেতু এটা গ্যাস জারির ভিতরে গন্ধ তেমনিও পাওয়া যাচ্ছে না, বর্ণহীন। বর্ণহীন হওয়ার কারণে চোখে দেখায় কিন্তু এটা বলা সম্ভব না দুইটা জারের মধ্যে কোনটায় অক্সিজেন আছে। তখন আমরা কি করব, একটি জ্বলন্ত দেশলাই আমরা ওই জারের মধ্যে ধরব। যে জারে গ্যাসটা জ্বলে উঠবে সেটাই হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেনের ধর্মই হচ্ছে দাহ্য পদার্থকে সে কি করে আরও মানে তার দাহ্যতা বৃদ্ধি করে দেয়। তাহলে এর থেকেই আমরা কি করলাম, এই যে দেশলাইয়ের কাঠি, এটি কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম। কাজেই দেশলাইয়ের কাঠিটা আমাদেরকে এই সংকট থেকে উত্তরণ বা মুক্তি দিয়েছে, সেজন্য এটি পরীক্ষণ থেকে প্রাপ্ত সংকট উত্তরক দৃষ্টান্ত। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো সর্বশেষ এখন যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। অর্থাৎ যখন আমরা কোনো প্রকল্প তৈরি করব, যদি প্রকল্পটি আমরা এভাবে তৈরি করতে পারি যে সেটি এখন এই সংঘটিত ঘটনাটি যেমন ব্যাখ্যা দিতে পারছে, তেমনিভাবে পাশাপাশি সে ভবিষ্যতে এই ধরনের ঘটনারও ব্যাখ্যা দিতে সক্ষম, তাহলে সেটির গ্রহণযোগ্যতা বা এর প্রমাণ হওয়ার যে যোগ্যতা সেটি আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, প্রকল্পের মধ্যে কি থাকতে হবে, ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও থাকতে হবে। কেননা প্রকল্প আকারে আমরা ঘটনার যখন ব্যাখ্যা দিচ্ছি তখন মানুষের ভিতরে যে একটা দাবি থাকে, মানুষের একটা ইচ্ছা থাকে যে ঘটনাটির বর্তমান ব্যাখ্যার পাশাপাশি এই ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে কি না, বা কখন ঘটতে পারে ভবিষ্যতে, কিভাবে ঘটতে পারে, কেন ঘটতে পারে, এগুলোর উত্তরও কিন্তু তারা জানতে চায়। কারণ আমরা জানি মানুষ মাত্রই যে কোনো জিনিস জানার ব্যাপারে তারা শুধু আগ্রহী না, অতি আগ্রহী। এই অতি আগ্রহের কাজটাই কি করতে পারে, ভবিষ্যৎবাণী দেওয়ার ক্ষমতাটা তার এই অতি আগ্রহকে নিবৃত্ত করতে পারে। কাজেই যে প্রকল্প ঘটনার শুধু ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ঘটনাকেও যদি ব্যাখ্যা দিতে পারে বা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেই প্রকল্পটি হবে আরও বেশি গ্রহণযোগ্য। তো এই হচ্ছে মোটামুটিভাবে প্রকল্পের প্রমাণসমূহ। অর্থাৎ একটি প্রকল্পকে যদি সত্য বলে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বা সিদ্ধান্ত আকারে তৈরি করতে চাই, তাহলে তাকে এই প্রমাণগুলোর ভিতর দিয়ে আসতে হবে, এই যাচাই বাছাইগুলোর ভিতর দিয়ে বা স্তরগুলো তাকে অতিক্রম করতে হবে। তারপরেই একটি প্রকল্প চূড়ান্ত সত্যে রূপান্তরিত হতে পারবে। তাহলে আমাদের মোটামুটিভাবে এই প্রকল্পের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। প্রকল্পের চ্যাপ্টার থেকে সাধারণত যে প্রশ্নগুলো হয়, যেহেতু এটা আনুমানিক ধারণা, এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে যে একটা লোক অসুস্থ হয়ে গেল, আমরা চট করে বুঝতে পারছি না তার কি হলো, তখন আমরা তার কাছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার এই হয়েছে। তাহলে এটি একটি প্রকল্পের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটা আমরা কি করলাম, পরীক্ষণের মাধ্যমে এটা আমরা ঘটনাটি জানতে বা বুঝতে পারলাম। কিংবা এরকম প্রশ্ন হতে পারে যে একজন লোক অস্বাভাবিক আচরণ করছে, কেউ বলছে যে তারে ভূতে ধরেছে, এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে, কিন্তু একজন বলল যে না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, এবং দেখা গেল যে তার কোনো মানসিক বৈকল্য ঘটেছে। এই ধরনের
তোমার উদাহরণগুলো থাকতে পারে। বা একটা সুন্দর শিশু হঠাৎ করে হারিয়ে গেছে, তার দাদি বলছে যে তাকে জিনে নিয়ে চলে গেছে, তাহলে এই উদ্দীপকগুলো প্রকল্পের মধ্যে থাকতে পারে। কারণ প্রকল্পের মধ্যে আমরা বাস্তব কারণ, তারপরে তোমার কাজ চালানো প্রকল্প, প্রতিবেদক অনুকল্প, যেমন ইথার হচ্ছে এমন একটি আমাদের বায়ুমণ্ডলে এমন একটি তোমার মাধ্যম আছে যার মাধ্যমে আমরা রেডিও টিভিতে কথা শুনতে পাই, তারপরে ছবি দেখতে পাই। এই ধরনের একটা তোমারই থাকতে পারে, উদ্দীপক থাকতে পারে। তাহলে আমরা যদি চট করে বুঝতে পারি যেগুলো আমরা প্রকল্পের চ্যাপ্টারে এই উদাহরণগুলো বিভিন্ন জায়গায় এসেছিল, এই ধরনের উদাহরণগুলি, তাহলে আমরা বুঝতে পারবো এটি প্রকল্প চ্যাপ্টার থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এর সাথে তো অন্যান্য প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো তোমরা এমনিও বুঝতে পারো। তোমার প্রকল্প কাকে বলে, কাজ চালানো প্রকল্প কাকে বলে, বাস্তব কারণ কাকে বলে, এইগুলো এই ধরনের। ঠিক আছে, তোমরা বইয়ের চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখে নিলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবে বোর্ডের প্রশ্নগুলো দেখতে। আমাদের বইয়ের পেছনে 3-4 বছরের প্রশ্ন থাকে, সবসময় এই বোর্ডের প্রশ্নগুলো তোমরা খেয়াল করবে যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটাই থাকলো। আমরা পরবর্তীতে অন্য যে চ্যাপ্টারগুলো আছে আমাদের শর্ট যে সিলেবাস, সেটা অনুযায়ী আমরা যেটা পড়ছিলাম, এটা আমাদের ছিল প্রকল্পের চ্যাপ্টারটা ছিল হচ্ছে তোমার প্রকল্প হচ্ছে ছিল 4র্থ অধ্যায়। এরপরে আমাদের এখান থেকে আছে, আমার যতদূর মনে পড়ছে, 6ষ্ঠ অধ্যায়। ঠিক আছে, 6ষ্ঠ অধ্যায়। তাহলে আমরা আগামী ক্লাস 6ষ্ঠ অধ্যায়ে চলে যাব। আমরা এর আগে যেগুলো শেষ করেছি হচ্ছে তোমার, আমাদের ছিল 1ম অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ আর 6ষ্ঠ। ঠিক আছে, তারপর আমি আরেকবার সিলেবাসটা দেখে নিব যাতে আমাদের কোনো আবার ভুল ত্রুটি না হয়ে যায়। ঠিক আছে, তোমরা তো নিজেরাও জানো, সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা পড়ব। তাহলে খুব সম্ভবত 6ষ্ঠ অধ্যায় আমরা আগামী ক্লাসে 6ষ্ঠ অধ্যায়টা দেখব। 6ষ্ঠ অধ্যায়টা হচ্ছে ব্যাখ্যা। আর তোমরা জানো ব্যাখ্যার অধ্যায়টা একেবারেই সহজ, খুবই সহজ। আমরা আগামী ক্লাস ব্যাখ্যার উপরে নিলে আমাদের সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে। আমরা এরপরে কি করব, ফার্স্ট পেপারে যে শর্ট সিলেবাসটা আছে সেই অনুযায়ী আমরা ফার্স্ট পেপারটা আবার ধরব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো। লেখাপড়া আর কেবলই লেখাপড়া। ধন্যবাদ সবাইকে।